তুমি চলে যাবে দূরের কোনো পথে, রয়ে যাবে স্মৃতিগুলো মনের গোপন কোণে। হয়তো দেখা হবে না প্রতিদিনের মতো, তবু তোমার জন্য শুভকামনা থাকবে শত। জীবনের কিছু গল্প শুধু সাফল্যের গল্প নয়, সেগুলো অধ্যবসায়, দায়িত্ববোধ, ত্যাগ এবং মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার গল্প। আজ আমরা শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে স্মরণ করছি আমাদের প্রিয় শিক্ষক অধ্যাপক ডাক্তার আসমা সিদ্দিকাকে। আমাদের প্রিয় অধ্যাপক ডাক্তার আসমা সিদ্দিকা ম্যাডাম হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিঝুটি গ্রামে 1966 সালের 1 জুলাই জন্মগ্রহণ করেন। বাবার চাকরির কারণে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তার বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই অসম্ভব মেধাবী, পরিশ্রমী এবং সেই সাথে দৃঢ় সংকল্পের অধিকারী ছিলেন। তার ছোটবেলার শুরুটা এমনভাবে: নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়া থেকে 1977 সালে 5ম শ্রেণীতে বৃত্তি লাভ করেন। এরপর 1982 সালে কুমিল্লা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম লোহাগড়া শাহ পীর উচ্চ বিদ্যালয় থেকে সম্মিলিত মেধা তালিকায় 9ম এবং মেয়েদের মধ্যে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। 1984 সালে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন এবং 1984-85 শিক্ষাবর্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি হন। দ্বিতীয় প্রফেশনাল পরীক্ষায় তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে 8ম স্থান অধিকার করেন। 1991 সালে এমবিবিএস এবং 1992 সালে ইন্টার্নশিপ সম্পন্ন করেন। মেডিকেল শিক্ষার্থী থাকাকালীন সময়ে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন জনাব মারগুব আহমেদের সাথে। জনাব মারগুব আহমেদ বিসিএস কাস্টম ক্যাডারের একজন কর্মকর্তা। সরকারের একজন অতিরিক্ত সচিব পদমর্যাদায় তার কর্মজীবন শেষ করেন। ব্যক্তিগত জীবনেও ম্যাডাম সমানভাবে সফল। 2 কন্যা ও 1 পুত্রের জননী তিনি। তার বড় মেয়ে ব্র্যাক ভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে সিডনিতে বসবাস করছেন। তার ছোট মেয়ে মেডিকেল অঙ্কোলজিতে এফসিপিএস কোর্সে বর্তমানে অধ্যয়নরত। ম্যাডামের একমাত্র ছেলে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সিএসসি সম্পন্ন করেছেন, আর অসম্ভব আদরের 2 নাতনি এখন ম্যাডামের আকাশ জুড়ে। অধ্যাপক আসমা সিদ্দিকা 1997 সালে বাংলাদেশ সরকারের ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্টে মেডিকেল অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর 20তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগের চাকরিতে যোগ দিয়ে চুনারুঘাট, শ্রীপুর ও ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ডিজি হেলথের ডিজিজ কন্ট্রোল শাখায় যুক্ত ছিলেন। 2005 সাল ছিল তার কর্মজীবনের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। 2004-05 সেশনে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন থেকে এমপিএইচ সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম স্থান অর্জন করেন এবং সেই সাথে একই বছর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। মূলত সেখান থেকেই শুরু হয় ক্যান্সার চিকিৎসায় তার দীর্ঘ গৌরবময় পথ চলার সূচনা। জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে তার নিরলস পরিশ্রম ও পেশাগত উৎকর্ষতা তাকে একের পর এক সাফল্যের দিকে নিয়ে যায়, যার ধারাবাহিকতায় 2016 সালে সহকারী অধ্যাপক, 2019 সালে সহযোগী অধ্যাপক এবং 2025 সালে বিভাগীয় প্রধান এবং একই বছরের ডিসেম্বরে তিনি অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত হন। এনআইসিআরএইচ এর 2005 থেকে এই দীর্ঘ 2026 সাল পর্যন্ত এই 2 দশকেরও বেশি সময় ধরে তিনি ক্যান্সার আক্রান্ত অসংখ্য রোগীর চিকিৎসা সেবা এবং সাহসের উৎস হয়ে আছেন। তার রয়েছে 20টিরও বেশি বৈজ্ঞানিক প্রকাশনা। 2019 সালের সার্ক অঙ্কোলজি কনফারেন্স নেপালে স্পিকার হিসেবে অংশগ্রহণ করে দেশের প্রতিনিধিত্ব করেছেন গৌরবের সঙ্গে।
একজন দক্ষ চিকিৎসক হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন অনুপ্রেরণাকারী শিক্ষক, সহকর্মীদের নির্ভরতার জায়গা এবং শিক্ষার্থীদের আদর্শ। ম্যাডামের সাথে আমাদের প্রথম দেখা হয় হলো 2017 জুলাই মাসে। তখন আমরা বিএমইউ থেকে আসি এখানে রেডিয়েশনের ট্রেনিংয়ের জন্য। তখন ম্যাডাম আমাদেরকে 153 নাম্বার রুমে, প্ল্যানিং রুমে প্রথম দেখা হওয়ার পরে বলেন যে রেডিয়েশন খুব বেশি কঠিন কিছু না, জাস্ট মনোযোগ, ডেডিকেশন এগুলো থাকলেই আপনি শিখতে পারবেন। ম্যাডাম খুব সহজভাবে আমাদেরকে রেডিয়েশনের প্ল্যানিংগুলো শেখাতেন। উনি আমাদেরকে প্রায় আমরা 8 মাস ছিলাম এই ইনস্টিটিউশনে। এই 8 মাসে উনি আমাদের সার্ভিক্স এবং ইউটেরাসের উপরে বেশ কয়েকটা লেকচার নিয়েছিলেন। ওনার ওই লেকচারের নোট পড়ে মূলত আমরা, বিশেষ করে আমি এমডি ফেসবি পাস করতে খুবই সহায়তা হয় এবং ওই নোটগুলো এখনও আমার কাছে আছে। পরবর্তীতে আমি এখানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে জয়েন করি 2019-এ। তো এই ইউনিটই সৌভাগ্যক্রমে আমার পোস্টিং হয় এবং তখন ম্যাডাম আমাদের ওই সময় অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে প্রমোশন পাওয়ার পরে উনি যখন ক্লাস নিতেন বা রাউন্ড দিতেন, সেই রাউন্ডগুলো আমাদেরকে খুবই উপকৃত করতো। ম্যাডামের একটা বিষয় হচ্ছে, ম্যাডাম কখনো নলেজের ব্যাপারে কখনোই কম্প্রোমাইজ করতেন না। উনি সবসময় বলতেন যে পড়ার কোনো বিকল্প নাই। এবং আরেকটা ব্যাপার উনি কমনলি বলতেন যে আপনি কি পেলেন না পেলেন এটা ব্যাপার না, আপনি আপনার কাজ করে যান, আপনার কাজই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এবং ম্যাডামের এই অনুপ্রেরণামূলক কথাই আসলে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো ম্যাডাম এখন চলে যাচ্ছেন, এটা আসলে খুবই কষ্টদায়ক। আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে আমি একজন অভিভাবিকা, একজন টিচার আসলে মায়ের মতোই হয়, যে মা যেরকম উনি সেরকমই যত্ন করে আমাদেরকে পড়াইতেন। বড় বোনও বলতে পারি, সেভাবে উনি আমাদেরকে আগলে রাখতেন এবং এখনও রাখেন। যে কোনো বিপদে যদি ওনার কাছে সাহায্য চাওয়া হয়, উনি সাথে সাথেই চেষ্টা করেন যতটুকু ওনার সক্ষমতা বা মধ্যে আছে সেটা কমপ্লিট করেন। তো আমার জন্য এটা আসলে কষ্টকর। আমরা জানি না ম্যাডাম চলে যাওয়ার পরে আমরা আসলে কি করব, কারণ নলেজ, তারপরে মাথার উপরে বট গাছ বলতে যা বোঝায় উনি আসলে তাই। তো আমি আসলে ম্যাডামের শুভকামনা করি, উনি যেন সুস্থ থাকেন। ম্যাডাম বিদায় নিচ্ছেন, এই শব্দটা আমাদের মেনে নেওয়া এবং সেটা ভেবে নেওয়া দুটোই আমাদের জন্য ভীষণ কঠিন মনে হচ্ছে। এখনও কেন যেন বিশ্বাস হচ্ছে না ম্যাডাম থাকবেন না। আমরা যারা এনআইসিআরএইচে কর্মরত বা আমরা এখানে কাজ করি বা এখানে সহকর্মী হিসেবে রয়েছি, ম্যাডামের প্রতিটি কাজের প্রতি আমাদের অগাধ বিশ্বাস ছিল সবচেয়ে বড় চাওয়া, সবচেয়ে বড় পাওয়া, যেটা আমরা পেয়েছি। আজকের যুগে এসে একজন এমন শিক্ষককে পাওয়া, এমন একজন চিকিৎসককে পাওয়া, এমন একজন চিকিৎসককে আগামী দিনে আমরা পাবো না আমাদের কাছে, তাকে হারানোর কষ্টটা সবই আমাদের জন্য অনেক কঠিন। ম্যাডামকে আমরা মনে করতাম একটা জীবন্ত লাইব্রেরি। কখন, যখন, যেখানে সময় লাগতো, যা জানার প্রয়োজন ছিল জিজ্ঞাসা করলে, বললে, চাইলে ম্যাডাম কেমন যেন অবিরত বলে দিতে পারতেন রেফারেন্স সহ। ম্যাডামের পাশে রাউন্ড দিতে গেলে শিখতাম, ম্যাডামের কাছে টিউমার বোর্ডে থাকাকালীন শিখতাম, ম্যাডাম যখন কোনো কিছু ডিসকাস করতেন সেখান থেকে শিখতাম। এই শেখার জায়গাটা আজ হয়তো সীমাবদ্ধ হয়ে যাবে আমাদের জন্য। তবে ম্যাডাম যেখানেই থাকবেন, আমি কামনা করব আপনি সুস্থ থাকেন, আপনার ফ্যামিলি সুস্থ থাকুক। কিন্তু আমাদের যে কোনো প্রয়োজনে ম্যাডাম আবার আমাদের কাছে চলে আসবেন। আমরা ডাকবো ম্যাডাম, আপনাকে আমরা হারাতে দিব না। আপনি কখনো আমাদের কাছ থেকে হারিয়ে যাবেন না, ইনশাল্লাহ। আসমা আপার সাথে আমার দীর্ঘ সময়ের পরিচয়, সেই 2009 সাল থেকে আমরা একসাথে কাজ করছি। আসমা আপা আসলে আমার একজন সহকর্মীর থেকে আমি বলবো যে বড় বোন বা আপা হিসাবে আমরা সবসময় ওনাকে চিন্তা করেছি। আসমা আপার সবচেয়ে যে জিনিসটা আপার সবচেয়ে আমার ভালো লাগে, যে আপার সবসময় খুব জানার ইচ্ছা এবং জানানোর ইচ্ছা। আপা পড়াশোনা করতে ভালোবাসেন, আপা স্টুডেন্ট পড়াতে ভালোবাসেন। আপার সাথে আমরা যখনই বসেছি রুমে, তখন দেখা গেছে কোনো কেস নিয়ে ডিসকাস হচ্ছে অথবা কোনো পড়াশোনা সম্পর্কিত, আপার রোগীদের প্রতি যে আন্তরিকতা, যে মানবিকতা, এটা সবসময় আমাদেরকে সবসময় খুব অনুপ্রাণিত করেছে। আপার যে জানার আগ্রহ, জ্ঞানের পরিধি।
আপাকে আসলে আপার এত তাড়াতাড়ি অবসরে চলে যাচ্ছে, এটা চিন্তা করতেই আসলে খুব, আমি বলবো যে অবাকই লাগছে, মন খারাপও হচ্ছে, ব্যথিত হচ্ছি যদি সত্যি কথা বলি। আপার অবসর জীবন সুন্দরভাবে কাটুক, পরিবারের সদস্যদের সাথে আনন্দময়ভাবে কাটাক, শুভ অবসর জীবন। মিস করবো আপা আপনাকে অনেক। আসমা আপা সম্পর্কে বলতে গেলে প্রথমে যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে আমার মেডিকেল জীবনে এবং এই চিকিৎসক হিসেবে এই 22 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি যে উনার মতো বিদ্যানুরাগী আমি দেখি নাই। পড়াশোনার প্রতি উনার যে অ্যাফিনিটি সেটা আসলে বলে শেষ করা যাবে না, এবং অ্যাজ এ পার্সন উনার ডেডিকেশন ক্যান্সার পেশেন্ট এবং উনার যারা পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট তাদের প্রতি, তার কলিগদের প্রতি, সেটা আসলে এক কথায় অনবদ্য। আমরা সবাই জানি যে আগামী 30শে জুন ম্যাডামের শেষ কর্মদিবস চাকরি জীবনে। তো আমি আশা করব উনি বাকিটা জীবন ক্যান্সার রোগীদের সেবায় এবং আমরা যারা স্টুডেন্ট আছে পোস্ট গ্রাজুয়েট তাদের শিক্ষার ক্ষেত্রে উনি উনার ভূমিকা রেখে যাবেন। ধন্যবাদ। ডক্টর আসমা আপা মানে এত দ্রুত চলে যাবে এটা আমার জন্য খুব আনএক্সপেক্টেড। আমি মাত্র 3 মাস এখানে এসেছি। আসমা আপা রেডিয়েশন অনকোলজি ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান হিসাবে, মানে উনি শুধু রেডিয়েশন অনকোলজির বিভাগের ডিপার্টমেন্টাল হেড না, উনি আমার একজন অভিভাবক হিসেবে ছিলেন। এবং মানে হাসপাতালের সবাই কম বেশি জানেন যে যে কোনো হাসপাতালের যে কোনো বড় সিদ্ধান্ততে আসমা আপার সিদ্ধান্তটাকে আমি বেশ গুরুত্ব সহকারে বিবেচনা করেছি। এবং আমি এই হাসপাতালের যখন আমি হাসপাতাল থেকে চলে গিয়েছি অন্য কোথাও ছুটি নিয়ে বাড়ি, যখন দেশের বাইরে গিয়েছি, আমি কিন্তু আসমা আপার উপরেই সবচেয়ে বেশি নির্ভর করে তাকে হাসপাতালের পরিচালকের দায়িত্ব দিয়ে গেছি। মানে উনি এমন একজন পার্সোনালিটি যার উপরে আপনি চোখ বন্ধ করে নির্ভর করতে পারেন। আসমা আপার এই সময় চলে যাওয়াটা আমার জন্য এবং আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা বড় লস। বাট বাস্তবতা এটা, যেটা চাকরির একটা নিয়ম অনুযায়ী যে কোনো সময় মানুষের চাকরিতে থেকে মানে আপনার সময় যদি শেষ হয়ে যায়, চাকরির টেনিওরটা শেষ হয়ে গেলে আপনাকে রিটায়ারমেন্টে যেতেই হয়। আমি আসমা আপার হাসপাতালের যে কন্ট্রিবিউশন সেটাকে আমি মানে অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করতে চাই যে আসমা আপা সীমিত সামর্থ্যের মধ্যে দিয়েও হাসপাতালটাকে তার ক্যাপাসিটি অনুযায়ী সাপোর্ট করার চেষ্টা করে এসেছেন। এবং আমি তার অবসরোত্তর লাইফ যেন আরও মানে শান্তিতে কাটে। উনি একজন সফল মানুষ, একজন সফল মা। আমি তার ফ্যামিলি লাইফের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আজ কর্মজীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তিতে আমরা জানাই তার প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। একজন সহকর্মী হিসেবে আমরা তাকে স্মরণে রাখতে চাই, একজন শিক্ষক হিসেবে আমরা তাকে শ্রদ্ধা জানাতে চাই, একজন মানবিক এবং আধুনিক বিজ্ঞানমনস্ক চিকিৎসক হিসেবে আমরা তাকে অনুসরণ করতে চাই। আপনার বিদায় শুধু একটা অধ্যায়ের সমাপ্তি নয়, বরং আপনার অবদান, আপনার মমতা, আপনার হাসি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। তাই শেষ পর্যায়ে বলি, পথ আলাদা হবে হয়তো, দূরে যাবে সময়ের টানে, তবু স্মৃতিগুলো বয়ে যাবে ভালোবাসার গভীর গানে। বিদায় প্রিয় শিক্ষক, বিদায়।